পড়ব দোবন চ্যাপ্টারটা। এই দোবন চ্যাপ্টারটার মধ্যে 4টে পার্টে ভাগ করে নিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব। 4টে পার্টের মধ্যে কি কি আছে? প্রথমে আমাদের গাঢ়ত্বের কিছু একক নিয়ে আমাদের পড়তে হবে। তারপর আমাদের পড়তে হবে দোবনের বাষ্পচাপ, ভেপার প্রেসার যেটাকে আমরা বলবো বাষ্পচাপ। বাষ্পচাপের মধ্যে দুটো রকমের সূত্র আছে, একটা হচ্ছে রাউল্টের সূত্র, একটা হচ্ছে হেনরির সূত্র। এই দুটো পড়তে হবে। 3 নম্বরে আমাদের পড়তে হবে কলিগেটিভ প্রপার্টি, বিভিন্ন ধরনের কলিগেটিভ ধর্মগুলো পড়তে হবে। তারপরে আমাদের 4 নম্বরে পড়তে হবে ভ্যান ডফ ফ্যাক্টর। এই ভ্যান ডফ ফ্যাক্টর এবং অস্বাভাবিক ধর্মগুলো পড়তে হবে। বিভিন্ন ধরনের অস্বাভাবিক ধর্ম এইগুলো পড়তে হবে। এবার এককগুলো যেগুলো আছে এদের মধ্যে সব জিনিসগুলো আস্তে আস্তে পড়ে নেব। এবার একটা দোবন দেখো কি কি নিয়ে তৈরি হয়। একটা দোবন সবসময় দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে দাব আর একটা হচ্ছে দাবক। এই যে দাব আর দাবকের মধ্যে কোনটাকে দাব বলবো কোনটাকে দাবক বলবো? দেখো দাব হচ্ছে গিয়ে দাব আর দুটো দাবকের দুটোর মধ্যে যেটার অ্যামাউন্টটা কম থাকবে, যেটার পরিমাণটা স্মলার অ্যামাউন্টে থাকবে, কম পরিমাণে থাকবে, এটা কম পরিমাণে থাকবে এটা কম পরিমাণ হবে। তাহলে দাবকটা কি হবে? যেটা বেশি পরিমাণে থাকবে বা যেটা হচ্ছে দাবকে দ্রবীভূত করবে, দাবকে দ্রবীভূত করবে। আর দোবনের অভৌত অবস্থা যেটা হবে, মানে দোবনটা কঠিন হবে, তরল হবে না গ্যাসীয় অবস্থা হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে? এই দাবকের অভৌত অবস্থার উপর ডিপেন্ড করবে। মানে দাবকের ভৌত অবস্থা যেটা হবে, দোবনের ভৌত অবস্থা সেটাই হবে। এবার আমরা পড়তে হবে তো গাঢ়ত্বের একক। এই গাঢ়ত্বের এককগুলো 11-এ ছিল। 11-এ থাকার পরেও 11-এ পড়ে এসেছি, কিন্তু আবার একবার করে মনে করে নেবো গাঢ়ত্বের এককগুলো কি কি আছে বা গাঢ়ত্বের প্রকাশের বিভিন্ন মাধ্যম। তাহলে এটাকে হেডিং করা যাক, এই গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন একক কি কি দেখা? গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন একক। প্রথমে যেটা আমরা দেখব গাঢ়ত্ব প্রকাশের একটা একক হচ্ছে গিয়ে শতকরা একক। শতকরা একক বা শতকরা মাত্রা। শতকরা মাত্রা। এবার শতকরা মাত্রা যেটা আছে সেই শতকরা মাত্রাকে আমরা 3টে ডিফারেন্ট টাইপে ভাগ করতে পারি। যাই হোক, উপরেরটাকে মুছলাম, শতকরা মাত্রা থেকে আমাদের আলোচনা শুরু করব উপরের দিকে লিখে। এই যে শতকরা মাত্রা যেটা লিখেছি সেটাকে উপরে আবার লিখছি, শতকরা মাত্রা। এই শতকরা মাত্রাটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ডাব্লু বাই ডাব্লু, একটাকে বলা হয় ডাব্লু বাই ভি, একটাকে বলা হয় ভি বাই ভি। এই শতকরা মাত্রাগুলো লেখার স্টাইলটা হচ্ছে উপরে থাকবে, যেটা উপরে যে জিনিসটা আছে মানে লবে যে জিনিসটা আছে সেটাকে বলা হয় দাবের টার্ম, দাব কতটা আছে সেইটা। নিচে যেটা আছে সেটা দোবনের জন্য আছে। তাহলে এখানে ডাব্লু বাই ডাব্লু মানে কি দেখে বুঝতে পারছি, এই ডাব্লুটা কি? ওজন। ডাব্লু মানে ওজন। কার ওজন বা কার ভর? কেমিস্ট্রিতে ওজন আর ভর তো আলাদা না। ওজন বা ভর কার? এটা হচ্ছে দাবের ওজন বা ভর। এটা কি? এই তলার ডাব্লুটা কি? হরে যেটা আছে সেটা হচ্ছে দোবনের ওজন বা ভর হবে তার মানে। আবার সিমিলারলি এই জায়গায় দেখো ডাব্লু বাই ভি, এই ডাব্লুটা কার জন্য এসছে? দাবের জন্য, মানে দাবের ওজন। এটা কি? দোবনের আয়তন, কারণ ভি মানে ভলিউম বা আয়তন। এখানে সিমিলারলি এটা হচ্ছে দাবের
আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। এবার শতকরা টার্মটা লেখা আছে না, তাই জন্য এগুলোকে আমরা যখনই লিখব এই তিনটে টার্মকে তখন এরকম ভাবে লিখব পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু। এটার মানে হচ্ছে দ্রবণে দাবের ওজন, দ্রবণে দাবের ওজন বা ভর ডিভাইডেড বাই দ্রবণের ওজন ইন্টু শতকরা মানে পার্সেন্টেজ, তাই জন্য 100 দিয়ে গুণ করে দিতে হবে সবসময়। সিমিলারলি ডাব্লু বাই ভি হলে কি হতো, পার্সেন্টেজ ডাব্লু বাই ভি লিখতাম, এটা ইজ ইকুয়াল টু দ্রবণে দাবের ওজন, দ্রবণে দাবের ওজন দ্রবণের আয়তন ইন্টু কি করতাম 100, কারণ পার্সেন্টেজটা আছে তাই জন্য 100 করতাম। আবার ডাব্লু ভি বাই ভি করলে কি হবে, দ্রবণে দাবের আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। একটা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝে গেল, ইন্টু 100টা দিতে হবে। ধরো দ্রবণে যদি বললো কোনো একটা দ্রবণে গ্লুকোজ আছে 10% ডাব্লু বাই ডাব্লু বা 10 গ্রাম ডাব্লু বাই ডাব্লু বলতে কি, তাহলে এমন একটা দ্রবণে গ্লুকোজের অ্যামাউন্ট কত, গ্লুকোজটা গ্লুকোজের অ্যামাউন্ট হচ্ছে 10 গ্রাম, কত গ্রামের মধ্যে যদি দ্রবণের ওজনটা টোটাল হয় 100 গ্রাম, সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। আবার বললো 10% ভি বাই ভি ইথানল, ইটি ওয়াইজ দিয়ে ইথানলকে প্রকাশ করো, ইটি হচ্ছে জলীয় দ্রবণ। এটা মানে কি ভি বাই ভি, আমি একটু আগে কি বলেছি, দ্রবণের আয়তন কত হবে, তার মানে 100 ml যদি হয় ধরো, তাহলে সেই দ্রবণে ইথানল কত ml আছে, 10 ml আছে। তাই দ্রবণের আয়তন যদি 100 ml হয়, ইথানল কত আছে 10 ml, সেটা কি আমরা বলবো 10% ভি বাই ভি ইথানলের জলীয় দ্রবণ। এই কটা হলো। এবার নেক্সট টার্ম আমরা শিখবো সেটা হচ্ছে মোলারিটি। শতকরা মাত্রা আমাদের হয়ে গেল, শতকরা মাত্রার আন্ডারে তিনটে জিনিস করলাম। এবার আসবো মোলারিটি। মোলারিটি ভালো করে দেখবো, এটা মোলারিটি আছে রহস্যই টহস্যই। মোলারিটি কোনটা কাকে বলে, প্রতি লিটার দ্রবণে যত গ্রাম অণু বা গ্রাম মোল দাব দ্রবীভূত থাকে, যত গ্রাম অণু দাব দ্রবীভূত থাকে। আচ্ছা, গ্রাম অণু মানে কি, মোল, মানে প্রতি লিটারে যত মোল দাব দ্রবীভূত থাকে। তাহলে আমি যদি একটা মোলারিটিকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দিয়ে, বড় হাতের এম দিয়ে প্রকাশ করব, বড় হাতের এম বা মোলারিটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ধরো সাপোজ একটা দ্রবণ আছে যার আয়তন ভি লিটার, একটা দ্রবণ আছে যার আয়তন ভি লিটার। এই ভি লিটার দ্রবণের মধ্যে আমি ধরছি কোন একটা দাব ডাব্লু গ্রাম দ্রবীভূত আছে। এবার এই দাবটার আবার মলিকুলার ওয়েট বা গ্রাম আণবিক ওজন হচ্ছে এম। আমরা এম দিয়ে লিখবো না এখন, কারণ মোলারিটিও এম দিয়ে প্রকাশ করছি, তাই জন্য গ্রাম আণবিক ওজনটাকে M0 দিয়ে লিখবো। তাহলে কি বললাম, একটা দ্রবণ আছে যার আয়তন হচ্ছে ভি লিটার, সেই দ্রবণের ডাব্লু গ্রাম কোনো একটা দাব দ্রবীভূত আছে, দাবটার আণবিক ওজন M0। তাহলে আণবিক ডাব্লু গ্রাম দাবের আণবিক ওজন যদি M0 হয়, কত গ্রাম অণু দ্রবীভূত আছে, কত গ্রাম অণু দাব দ্রবীভূত আছে
এন ইজ ইকাল টু, এনটাকে আমরা গাম অণু বলি, এন ইজ ইকাল টু ডাব্লিউ বাই এম জিরো। তাহলে মোলারিটি ইজ ইকাল টু কি, প্রতি লিটার বা লিটারের নাম্বার ভিএল লিখলাম, কত গাম অণু দ্রবীভূত আছে, গাম অণু সংখ্যা কত হবে যদি সাপোজ এই কেসের জন্য ডাব্লিউ বাই এম জিরো হবে না। এবার নেক্সট জিনিস, এখানে ভিএল আছে, এটা আমি ভিএলটাকে যদি মিলিলিটারে প্রকাশ করি, লিটারটাকে যদি মিলিলিটারে নিয়ে যাই তখন কী হবে, ডাব্লিউ বাই এম জিরো ভিএলটা, কারণ 1 লিটার ইজ ইকাল টু 1000 মিলিলিটার, তাহলে ভি এমএল করে দেবো, এটা ইন্টু 1000 হয়ে যাবে না, কারণ এটা এখন 1000 ছিল, এটা মানে কি 1000 ml, আমি সেটাকে এমএল এ নিয়ে গেছি, এটাকে এমএল এ কনভার্ট করি, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে সমান জিনিসটা। এটা হচ্ছে মোলারিটি বললাম, মোলারিটি রহস্য টহস্য। এবার মোলারিটি ইউনিট তাহলে কি হবে, দেখো একক কি হবে, মোলারিটির একক মোল বা এন, এটা ছিল ওপরটা মোল, মোল পার লিটার না, তাহলে মোল পার লিটার। এবার আমরা শিখছি তাহলে এন ফ্যাক্টর বা এনএফ, এই জিনিসটা কি সেটা একটু দেখে নিই। এনএফ অ্যাসিডের জন্য আলাদা রকমের জিনিস হয়, ভাবে ক্যালকুলেট করতে হয়, ফর অ্যাসিড আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়, ক্ষার বা ক্ষারক বা বেসের জন্য আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়, আবার সল্টের জন্য আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়, এবং জারক বিজারক পদার্থের জন্য আলাদাভাবে ক্যালকুলেট করে থাকি আমরা। এবার কিভাবে ক্যালকুলেট করি, অ্যাসিডের জন্য কিভাবে ধরি, আমি যতগুলো H+ আয়ন সে মুক্ত করতে পারবে কোথায়, তার জলীয় দ্রবণে। অ্যাসিডের জন্য কি ধরি, যতগুলি H+ আয়ন জলীয় দ্রবণে মুক্ত করে কোনো অ্যাসিড, মুক্ত করে কোনো অ্যাসিড, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন ধরো HCl, HCl কি একটা শক্তিশালী অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড, HCl যদি জলীয় মাধ্যমে থাকে, তাই জন্য আমি লিখছি HCl জলীয় মাধ্যমে থাকে, আমি HCl অ্যাকোয়াস লিখছি, অ্যাকোয়াস বলতে একিউ বলতে অ্যাকোয়াস, মানে জলের মধ্যে HClটা আছে, এই জলের মধ্যে যখন থাকে দেখবো এ সব HCl অণুগুলোই একটা করে H+ মুক্ত করে আর একটা করে Cl- মুক্ত করে এর মধ্যে ভেঙে যায়। এই তাহলে এখানে দেখছি কি একটা H+ মুক্ত হচ্ছে, তাহলে যে পরিমাণ H+ এর মুক্ত হচ্ছে সেটাই তো NF বা N ফ্যাক্টর, তাহলে এখানে HCl এর জন্য N ফ্যাক্টর কত, 1। আবার যদি আমি সাপোজ আর একটা অ্যাসিড ধরি H2SO4, এটা জলীয় মাধ্যমে দিয়েছি বা জলের মধ্যে দিয়েছি, তখন কি দেখবো, এই যে H2SO4 এটাও শক্তিশালী অ্যাসিড, এটাও কি করবে, H+ মুক্ত করবে, কিন্তু কটা করবে, এবার দুটো H+ মুক্ত করবে, 2H+ প্লাস SO4 2- হয়ে যাবে। এখানে দেখছি তাহলে দুটো H+ মুক্ত হচ্ছে, একটা H2SO4, তাহলে এখানে NF কত হবে, 2 হবে। আবার যদি আমি একটা দুর্বল অ্যাসিড নিই, দুর্বল অ্যাসিড মানে কি, অ্যাসিটিক অ্যাসিড সব থেকে ভালো এক্সাম্পল দুর্বল অ্যাসিডের, CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। অ্যাসিটিক অ্যাসিড যেই নেব দেখবো এই অ্যাসিটিক অ্যাসিডটা ভাঙবে, দেখবে CH3COO- প্লাস H+, এরকমভাবে ভেঙে যাবে। এইখানে কটা H+ মুক্ত হলো, একটা H+ মুক্ত হলো, একটা, তাহলে এখানে এন ফ্যাক্টর কত হবে, NF ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1। যদিও দেখো টোটাল হাইড্রোজেন কত ছিল, 4টে, 3টে প্লাস একটা, 4টে ছিল, কিন্তু একটাই H+ মুক্ত হয়েছে, তাই জন্য এন ফ্যাক্টর কত, 1। এবার অ্যাসিডের জন্য এই এন ফ্যাক্টর বার করলাম, এবার আমরা বেসের জন্য বার করব, ক্ষারের জন্য বার করব। বেসের জন্য দেখো কি হবে, বেসের জন্য যতগুলো OH- আয়ন, যতগুলো OH- আয়ন জলীয় দ্রবণে মুক্ত করে কোনো বেস বা ক্ষার, সেটাই কি হবে, তার এন ফ্যাক্টর। যেমন সাপোজ NaOH এর কথা ভাবি, NaOH এটা একটা কি ক্ষার এবং শক্তিশালী ক্ষার, এ কিভাবে ভাঙে, Na প্লাস প্লাস OH-, তাহলে এই কেসে এন ফ্যাক্টর কত হবে, দেখো একটা OH- মুক্ত হয়েছে, কারণ NF ইজ ইকুয়াল টু 1। এবার আসি সল্টের জন্য, বেসের জন্য হয়ে গেল, এবার সল্টের জন্য বা লবণের জন্য। লবণের জন্য এন ফ্যাক্টর কি হয়,
লবণের হচ্ছে দুটো আয়ন নিয়ে, একটা নেগেটিভ একটা পজিটিভ আয়ন নিয়ে লবণটা তৈরি হয়। লবণের নেগেটিভ অথবা পজিটিভ আয়নের টোটাল ভ্যালুটাই হচ্ছে আমাদের এন ফ্যাক্টর। আয়নের টোটাল মানটাই, যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যদি ধরো NaCl, এখানে Na প্লাস আছে মাইনাস Cl মাইনাস আছে, তাহলে এখানে পজিটিভ যদি ধরি, পজিটিভ কে আছে, শুধু এক আছে, টোটাল পজিটিভ চার্জ কত আছে, এক, তাহলে এখানে NF কত হবে, 1, বা Cl এর কেসেও যদি ধরি পজিটিভ চার্জ কত, নেগেটিভ চার্জ কত আছে, 1 আছে, তাহলে 1ই হবে, NF ইকুয়াল টু 1। একটা জিনিস মনে রাখতে হবে, এন ফ্যাক্টরের কোনো সাইন হয় না, মানে পজিটিভ নেগেটিভ সাইন এন ফ্যাক্টরের কোনোদিন দেবো না। 1 মানে শুধু 1ই লিখেছি, পজিটিভ কি নেগেটিভ 1 সেটা কিন্তু লিখিনি। আর একটা এক্সাম্পল ধরি, CaCO3, এটা কি Ca2+ ফর্মে থাকে, CO2- ফর্মে থাকে, তাহলে এন ফ্যাক্টর কত হবে, যদি ক্যাটায়নের দিক দিয়ে দেখি, NF ইজ ইকুয়াল টু টোটাল ক্যাটায়নের পজিটিভ চার্জ কত, 2 হবে। যদি অ্যানায়নের দিক দিয়েও দেখি, টোটাল নেগেটিভ চার্জ কত, 2, তাহলে 2 হবে, NF ইজ ইকুয়াল টু 2। এবার নেক্সট আমাদের দেখতে হবে জারক বিজারক পদার্থের জন্য এন ফ্যাক্টরগুলো কীরকম ভাবে পরিবর্তন করবে।